দিকে চলে যায় এবং মুহূর্তেই সে আরও চমকে ওঠে, কারণ সেই পুরুষটি আর কেউ নয়, দেশের সুপারস্টার আরশাদ। মাহাদ অবাক হয়ে ভাবে, আরশাদ পদ্মর সাথে কিভাবে যুক্ত হলো, ওরা একসঙ্গে কেন, তাদের সম্পর্কই বা কী? ওর মনে সন্দেহ জাগে, পদ্ম কি লুকাচ্ছে ওর থেকে? তবে কি আরশাদের সঙ্গে এই সংযোগই পদ্মর সাম্প্রতিক পরিবর্তনের কারণ? মাহাদের মন প্রশ্নের ভারে ভারাক্রান্ত হয়ে পড়ে। ও বুঝতে পারে না কিভাবে এই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেবে, কিংবা এর অর্থ কী। ও ভীষণ দ্বিধায় পড়ে যায়। সেই মুহূর্তে সবকিছু দেখেও না দেখার ভান করে মাহাদ আবারও ফিরে আসে তার নিজের জায়গায়। যদিও আলোচনা চলছে, তবে তার মন পড়ে আছে অন্যত্র, পদ্মর দিকে। আরশাদের সঙ্গে পদ্মর সংযোগের রহস্য কিছুতেই ও মেলাতে পারছে না। পদ্ম তো একেবারে সাধারণ মেয়ে, এমন একজন সাধারণ মেয়েকে সুপারস্টার আরশাদের সঙ্গে দেখা মানেই যেন এক অবিশ্বাস্য ধাঁধা। মাহাদের পরিবারের কখনো টাকা পয়সার অভাব ছিল না, তবে বিলাসবহুল জীবনের ছায়া কখনো পদ্মর উপরে ফেলেনি মাহাদ। ও চেয়েছিল পদ্ম এমন এক জীবনযাপন করুক যেখানে সরলতা আর সাধারণতই হবে তার পরিচয়। পদ্মকে সবসময় আধুনিক ফ্যাশন, প্রযুক্তি কিংবা বিলাসিতার স্পর্শ থেকে দূরে রাখতে চেয়েছিল মাহাদ। আজকের যুগে যেখানে মেয়েরা ফেসবুক, স্মার্টফোন আর ইন্টারনেটে আসক্ত, সেখানে মাহাদ পদ্মকে বই পড়তে উৎসাহিত করেছে প্রতিনিয়ত। তাকে হাতের কাজ, সৃজনশীল জিনিস তৈরি করে সময় কাটানোর পরামর্শ দিয়েছে, কারণ মাহাদ চায়নি পদ্ম আজকালকার মেয়েদের মতো উচ্ছৃঙ্খল জীবনযাপন করুক। এই কারণে ও পদ্মকে সবসময় চোখে চোখে রেখেছে। কিন্তু আজ তার সেই ছোট্ট নিঃশব্দ পদ্ম এমন একজন ছেলের সঙ্গে, তাও আবার লুকিয়ে দেখা করতে এসেছে যার চরিত্র নিয়ে গুণগান সর্বত্র। এই ঘটনা মাহাদের জন্য মেনে নেওয়া অসম্ভব। তার মনে প্রশ্ন জাগে, কোথায় ভুল ছিল তার যত্ন আর লালন পালনে? নাকি ভেবে নেবে পদ্ম তার দেওয়া সোজাসাপটা জীবনে সন্তুষ্ট ছিল না? আর আরশাদ এত বড় একজন পাবলিক ফিগার হয়ে সেই বা কেন আগ্রহ দেখাবে পদ্মর মতো একজন সাধারণ মেয়ের প্রতি? তার কি প্রয়োজন ছিল পদ্মর জীবনে প্রবেশ করার? মাহাদের মনের ভেতরে এক ধরনের অস্বস্তি ও ক্রোধ জমতে থাকে, যেন নিজের ফুলকে রক্ষা করার দায়বদ্ধতায় কোনোভাবে ও ব্যর্থ হয়েছে। মাহাদ জানালার পাশে দাঁড়িয়ে এসব ভাবছিল। বাইরে শিশিরে ঠান্ডা বাতাস বইছে, বাতাসের স্পর্শে গায়ে কাঁটা দিয়ে উঠেছে, যেন প্রকৃতির শীতলতা তার মনের অস্থিরতাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সারাদিন বাইরে কাটিয়ে একটু আগেই ও বাড়িতে ফিরেছে, তবে এখনও পোশাক বদলানো হয়নি। মনে এক অদ্ভুত অশান্তি যা তাকে স্থির হতে দিচ্ছে না। মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে পদ্ম আর আরশাদের কথা। পদ্মকে ও চোখ বন্ধ করে বিশ্বাস করে, মেয়েটি ওর কাছে কখনো মিথ্যে কথা বলবে না, এই বিশ্বাস ওর অটুট। তবুও মনের কোথাও যেন সন্দেহর এক ক্ষীণ রেখা রয়েই যায়। মা নিজের মনকে শক্ত করে ভাবে, ফুল তো এখনো ছোট, বয়স অল্প, অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। ভালো মন্দ, সত্য মিথ্যা আর মানুষের জটিল স্বভাব বোঝার ক্ষমতা এখনো হয়নি ওর। দুনিয়া কতটা কঠিন আর মানুষ কতটা ধূর্ত হতে পারে সেই বাস্তবতা থেকেও এখনো অনেক দূরে। সরলতায় ভরা আমার ফুলের মন, যেখানে সবাইকে মেয়েটা চোখ বন্ধ করে বিশ্বাস করে চলে। আর এই সরলতাকেই হয়তো কেউ একদিন নিজের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করবে। মাহাদের চোখে ভেসে ওঠে বহু বছর আগেই সেই সব ঘটনা, যখন জুলেখার সরল জীবন এক ঝটকায় পাল্টে গিয়েছিল। বাড়ির একজন মেয়ে জুলেখা ছিল দারুণ সাদাসিধে, নির্ভীক এবং সবার প্রতি বিশ্বাসের পূর্ণ। তার এই সহজ সরল চরিত্রটাই হয়তো তাকে মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছিল। কিন্তু সেই বিশ্বাসই একদিন তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। জুলেখা তখন বয়সী তরুণী, স্বপ্নের পাখার ভর করে ভবিষ্যতের সুন্দর দিনগুলোর কথা ভেবে মগ্ন থাকত। তার সরলতায় সবাই মুগ্ধ হলেও কিছু মানুষ ছিল যারা তার এই সরলতাকে সুযোগ হিসেবে দেখেছিল। আর তার সরলতা আর বিশ্বাসকে ঘুণপোকা হয়ে খেয়েছিল কিছু মানুষের নিষ্ঠুরতা। কিশোরী জুলেখা ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের মেয়ে ছিল। জুলেখার পরিবার তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। তারা চেয়েছিল মেয়েটা ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে এবং সমাজে মাথা উঁচু করে চলবে। কিন্তু শৈশবের দুর্বলতা আর আবেগের বশে সে বখাটে যুবক জসিমের প্রেমে পড়ে যায়। জসিম ছিল এলাকার পরিচিত এক বখাটে যুবক, যার আচার আচরণ একদমই ভালো ছিল না। সে নিয়মিত অন্যের সাথে ঝামেলা করত এবং তার চরিত্র নিয়ে এলাকাবাসীর নানান নেতিবাচক মন্তব্য করত। জুলেখার মতো একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে জসিমের সম্পর্ক পরিবার অতি শীঘ্রই জানতে পারে, আর বিষয়টা তাদের জন্য খুবই অপমানজনক হয়ে দাঁড়ায়। তাই জুলেখার পরিবার তাকে অনেকবার সাবধান করে জসিমের থেকে দূরে থাকার জন্য। কিন্তু জুলেখা পরিবারের উপদেশ ও শাসন উপেক্ষা করে বারবার জসিমের সাথে দেখা করত এবং পরিবারের সম্মান ভুলে গিয়ে তার প্রতি আসক্ত হয়ে পড়েছিল।
ফলে জুলেখা তার পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না। স্কুলের অনুপস্থিতি, শিক্ষকদের অভিযোগ এবং পরীক্ষার ফল খারাপ হওয়ার কারণ পরিবারকে আরও চিন্তিত ও রাগান্বিত করেছিল। শুধু কি তাই, সিরাজুলের কাছে বারবার প্রতিবেশী ও আত্মীয় স্বজনের কাছ থেকে জুলেখার চরিত্র ও জসিমের সঙ্গে সম্পর্ক নিয়েও নালিশ আসতে থাকে, যা সিরাজুল সহ তার পরিবারকে সামাজিকভাবে বিব্রত করে তোলে এবং তারা অপমানিত বোধ করে। সমাজে একটি মেয়ের চরিত্র নিয়ে কথা উঠলে তো অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায়। জুলেখার কর্মকাণ্ড ও তার জসিমের সাথে সম্পর্কের কারণে পরিবারের মান সম্মান এক প্রকার হুমকির মুখে পড়ে যায়। পরিবার তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও জুলেখা জসিমের প্রতি তার ভালোবাসার বিষয়ে একরকম অন্ধই হয়ে যায়। একদিন কোনো এক ষড়যন্ত্রমূলক পরামর্শ বা কারোর প্ররোচনায় জুলেখা সাহস করে বাড়ি থেকে পালিয়ে যায় জসিমের সঙ্গে। পালানোর সময় সে স্বপ্ন দেখে জসিমের সঙ্গে একটি সুখের সংসার গড়ে তোলার। তার মনে আশা ছিল সমাজের সব বাধা দূরে ঠেলে তারা একসঙ্গে সুখের জীবন কাটাবে, কিন্তু বাস্তবতা ছিল তার ভাবনার সম্পূর্ণ বিপরীত। সংসার শুরুর পরই জুলেখা টের পায় জসিমের জীবনযাপন ও স্বাভাবিক চরিত্রের কোনো পরিবর্তন আসেনি। জসিমের বখাটেপনা, দায়িত্বহীনতা এবং অভাব অনটনে জুলেখার জীবনে নেমে আসে দুঃখ ও হতাশা। স্বপ্ন ভাঙার শব্দে জুলেখা বুঝতে পারে তার সিদ্ধান্তটি কতটা ভুল ছিল। নিজের ভুল আর জসিমের প্রতি অন্ধবিশ্বাসের কারণে জুলেখার জীবন থেকে সুখ যেন চিরতরেই হারিয়ে যায়। এভাবেই জুলেখার জীবন এক গভীর কষ্টের বৃত্তে আবদ্ধ হয়ে পড়ে, যেখানে তার কৈশোরের ভুল সিদ্ধান্ত তাকে অনুশোচনার এক দীর্ঘ যাত্রায় নিয়ে যায়। জুলেখা যখন জসিমের সাথে পালিয়ে যায় তখন এটি ছিল সিরাজুলের মনে সবচেয়ে বড় আঘাত। এই কাজ তার চোখে জুলেখার অবাধ্যতা ও দায়িত্বহীনতার চূড়ান্ত উদাহরণ হয়ে দাঁড়ায়। তাছাড়া সমাজে তারা পুরোপুরি অপমানিত হয় জুলেখার কারণে এবং তাদের মান সম্মান এক প্রকার ধূলিসাৎই হয়ে যায়। ফলে একমাত্র বোনের প্রতি তাদের মনে না চাইতেও বিতৃষ্ণা জন্ম হয়, যা জুলেখাকে পরিবার থেকে ক্রমেই দূরে সরিয়ে দেয় এবং পরিবারের রাগ ও হতাশার কারণ হয়ে ওঠে। সেই অভিজ্ঞতা মাহাতকে অনেক কিছুই শিখিয়েছে, তাই আরও একবার এমন কিছু ঘটতে দেওয়া যাবে না বলেই পণ করে। পদ্ম এখন ছোট হলেও মাহাত ঠিক করেছে তাকে কখনোই দ্বিতীয় জুলেখা হতে দেবে না। মেয়েটার জীবন যাতে সহজ, সুন্দর আর নিরাপদ হয় তার জন্য ও পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকবে। কেউ যেন পদ্মর সরলতাকে ভাঙতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে, সেই জন্য ও সবসময় সতর্ক থাকবে। নিজের ভুল আর দুঃখজনক অতীতের পুনরাবৃত্তি হতে দেওয়ার সুযোগ ও কাউকে দেবে না। আশাদের ব্যাপারে মাহাত লোক মারফত অনেক খোঁজ নিয়েছে। যা জানতে পেরেছে তা ওকে এক ধরনের দ্বিধায় ফেলে দিয়েছে। আশাদের নিজের জীবনের গল্পটাও সহজ নয়। তার অতীত এবং বর্তমানের জটিলতা মাহাদের মনে নানান প্রশ্ন তুলে দিয়েছে। আশাদের অতীতের কিছু ঘটনা এবং তার বর্তমান আচরণ সবকিছু যেন এক গভীর ধাঁধার মতো মনে হচ্ছে। মাহাত ভাবছে আশাদের সাথে পদ্ম সম্পর্কের প্রকৃতি আসলে কি হতে পারে। মাহাদের মনোযোগ বারবার পদ্মের প্রতি ওর বিশ্বাস আর আশাদের অদ্ভুত চরিত্রের মাঝে দুলতে থাকে। সত্যি আসলে কি? আশাদকে জানতে ও আরও গভীরে যেতে চায়, কিন্তু মনের অস্থিরতা ওকে যেন প্রতি মুহূর্তেই পেয়ে বসেছে। ওর মনের ভেতরে একটা দ্বন্দ্ব, একটা ভারে সে কুঁকড়ে যাচ্ছে। এই অস্থির সময়ে ঘরে প্রবেশ করে কেউ। দরজা খুলে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। তার মুখে অভিমান আর ক্ষোভের ছাপ স্পষ্ট বিদ্যমান। মাহাত তাকিয়ে দেখে তার মা জাবেদা ঘরে এসেছে, কিন্তু মাকে দেখে সান্ত্বনা পাওয়া তো দূরে থাক, মাহাত নিরস মুখে তাকিয়ে থাকে। ওর বুকের ভেতরে একটা চাপা কষ্ট অদ্ভুতভাবেই মোচড় দিচ্ছে। পৃথিবীতে মায়ের চেয়ে আপনজন আর কেউ হয় না, এই সত্যটা সে জানে। মায়ের কাছে সব দুঃখ ভাগ করা যায়, মায়ের কোলে মাথা রেখে মনের কষ্টের কথা বলা যায়। কিন্তু আজ মাহাত নিজেকে ভীষণ অসহায় আর দুর্ভাগাই মনে করছে। এমনকি নিজের মায়ের সাথেও মনের কথা ভাগ করার সাহস পাচ্ছে না। ওর হৃদয়ের ভিতরে জমে থাকা ভার যেন আরো ভারী হয়ে উঠেছে। এই দুর্বল মুহূর্তে ও বুঝতে পারে তার চোখটা অজান্তেই ভিজে উঠেছে। আসলে মনের গোপন কান্না যেন বরাবরই ওকে ভেঙে ফেলছে। জাবেদা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মাহাত ওর মায়ের চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাইছে, কিন্তু কথাগুলো ঠোঁট পর্যন্ত আসতেই পারছে না। জাবেদা কিছু বোঝার চেষ্টা করছে কিনা জানি না, কিন্তু এটা ঠিক মাহাদের অন্তরের গহীন কষ্টের কথাগুলো তিনি বুঝতে পারছেন না। জাবেদা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে শুরু করে, তোরা সবাই আমার সাথে কেন এমন করিস বাহাত? সবাইকে না হয় বাদ দিলাম, কিন্তু তুই তো আমার ছেলে, আমার অস্তিত্ব। সে তুইও আমায় পর করে দিলি? তাহলে কি ধরে নেব মা ছেলের সম্পর্কটা আর রইল না আমাদের? আমি এমন কি করেছি যে সবাই মিলে আমাকে এভাবে দূরে সরিয়ে দিলি? মাহাত কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওর শরীরের প্রতিটি ভঙ্গি বলে দিচ্ছে যে ও এই আলোচনার অংশ নিতে চায় না, কিন্তু জাবেদা থামে না। অভিমানের ভারে গলা কাঁপতে থাকে তার।
আমি কি তোর খারাপ চাই? তোর সুখের জন্য তো সব করেছি। সেটা কি অন্যায়? বল, আমি কি অন্যায় করেছি? মাহাত ধীরে ধীরে ঘুরে আবারও জানলার দিকে মুখ করে দাঁড়ায়। তার মুখে চাপার আগের ছাপ, গলার স্বর নিচু রেখেই বলে, মা, অন্যায়ের সংজ্ঞা নিয়ে বিতর্ক করব না, কিন্তু যখন কেউ নিজের সমস্যার জন্য অন্যকে দায়ী করে, কারো জীবন নিয়ে খেলা করে, তখন তা আমার পছন্দ হয় না। আর পদ্ম, তার জীবনকে কেন বারবার তোমার অভিযোগের ভারে ডুবিয়ে দিচ্ছ বলো? জাবেদা হতবাক হয়ে যায়। তিনি ভেবেছিলেন মাহাত হয়তো তার প্রতি কিছুটা সহনশীলতা হবে, কিন্তু এই প্রতিক্রিয়া তার আশাই ছিল না। তিনি ধীরে ধীরে বললেন, তুই আর তোর বাবা কি আমার চিন্তাগুলোকে কখনো বুঝবি না? আমি তো শুধু তোদের মঙ্গল চেয়েছি, কিন্তু এটা সত্য, বাপের বাড়ি কষ্ট দেখে চুপ থাকতে পারি না, তাই চেষ্টা করেছি কিছু করে। সেটা যদি তোদের সবার কাছে অন্যায় হয়, তাহলে আমার আর বলার কিছু নেই। মাহাত আর এক মুহূর্ত এই কথাগুলো শুনতে চায় না, তাই ও তীক্ষ্ণ স্বরে বলে, বাবার বাড়ির কষ্ট মেটানো অন্যায় নয়, তবে নিজের ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলা অপরাধ। সত্যি বলতে, কিছু বিষয়কে নিয়ে তুমি যা করো সেটা শুধু আমাদের নয়, নিজেরও ক্ষতি করো। তোমার এই অযথা অভিমান আর এই কথাগুলো, এগুলো তোমাকে আরও দূরে ঠেলে দিচ্ছে নিজের পরিবার থেকে। প্লিজ এসব বন্ধ করো এবার। জাবেদা হতাশ মুখে ঘর থেকে বেরিয়ে যায়। তার চোখে ছিল অভিমান আর অপমানের ছাপ। মাহাত আবারও জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তার মাথার ভেতরে মায়ের কথাগুলো ঘুরপাক খেতে থাকে। ও বুঝতে পারে মায়ের ক্ষোভ আর অভিযোগের হয়তো একটা নিজস্ব সত্য আছে, তবে ওর মনে একরাশ আশা ছিল। ভেবেছিল হয়তো আজ জাবেদা মাহাদের খোঁজ নিতে এসেছে। দিনের পর দিন তার চিন্তাগুলো মাহাদের মনকে যে তছনছ করে দিয়েছে, জাবেদা হয়তো এবার ওর মনের অবস্থা বুঝতে পেরেছে। কিন্তু মাহাদের এই ধারণা ভুল হলো। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা জাবেদা তার নিজের কথাগুলোই বলে চলে গেল, যেন তার কাছে মাহাদের অনুভূতির কোনো মূল্যই নেই, ছিলও না কখনো। সে নিজের দিনকাল ব্যস্ততা আর অন্যদের নিয়ে কথাই মশগুল, অথচ মাহাদের চিন্তিত মুখ, চোখের লতার গাঢ় ক্লান্তির ছাপ সব কিছুকেই এড়িয়ে গেছে। মাহাত কষ্টের শ্বাস ছাড়ে। অন্ধকার রাতে শহরের কোলাহল খানিকটা স্মিতও হয়েছে। মাহাত আস্তে করে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায়। নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। ও বুঝলো এই মানুষটার কাছে ওর আশা করা ভুল। জাবেদা কখনোই ওর অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করেনি। ও আসলে নিজের কীর্তন গাইতেই এসেছে, নিজের গল্পের বিন্দুতেই থাকতে চাইছে। মাহাদের মনের ভেতরে অদ্ভুত এক শূন্যতা কাজ করছে। সে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। পদ্মর সঙ্গে তার সম্পর্ক আর মায়ের অভিমানের ভার একসাথে সে আর বহন করতে পারছে না। হয়তো সবকিছু সম্পর্ককে নতুন করে ভাবার সময় এসে গেছে। ক্ষণে ক্ষণে মাহাদের চিন্তাগুলো আরও গভীর হয়ে যায়। পদ্ম, আরশাদ, জুলেখা আর তার মা জাবেদার কথাগুলো মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। এমন সময় আবার তার ঘরের দরজায় ধীরে ধীরে কড়া নাড়ার শব্দ শোনা গেল। মাহাত চমকালো, ঘড়ির সময় দেখে ভাবলো আবার কি এলো, তাহলে কি পদ্ম? কিন্তু পদ্ম এখনো ওর রুমের দরজায় টোকা দিবে না, বরং এই মেয়ে সরাসরি নাচতে নাচতে রুমে চলে আসবে। তাহলে কে? কিছুটা বিরক্ত নিয়ে সে দরজায় খুলে দেয়। ওর মেঝো চাচার মেয়ে নহর দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখে যেন কিছু বলতে চাওয়ার আভাস, কিন্তু সে কিছুই বলল না, শুধু খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। নহরের মুখের অভিব্যক্তি যেন কোনো এক অদৃশ্য চাপ বা দুশ্চিন্তার ইঙ্গিত দিচ্ছিল। তার চোখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল ও কিছু বলতে চায়, কিন্তু বলা শুরু করার সাহস পাচ্ছে না। তুই এত রাতে এখানে? মাহাত বিস্ময় সুরে জিজ্ঞেস করলো। নহর একটু ইতস্ত করে বলল, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। মাহাত চুপ করে সরে দাঁড়ায়। ঘরে ঢুকে চেয়ার টেনে বসতে বলে নহরকে। মেয়েটার চেহারা চিন্তার ছাপ স্পষ্ট, যা দৃষ্টি এড়োলো না মাহাদের। কি হয়েছে খুলে বল, কোনো সমস্যা? মাহাত জিজ্ঞেস করে। নহর মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, আমার বিয়ের কথা চলছে ভাইয়া। বড়দের সবাই মিলে এক প্রবাসী ছেলের সঙ্গে সম্পর্ক করার কথা ভাবছে। আপাতত তারা আমাকে কিছু বলতে মানা করেছে, তবে আকাশ ভাইয়া আমাকে ইশারায় কিছুটা জানিয়েছে। আমি জানি তুমিও হয়তো বিষয়টা সম্পর্কে কিছু জানো। মাহাত কিছুক্ষণ চুপ করে থাকে। সত্যি বলতে পরিবারের এই আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে, আর মেজো চাচিকে দেখেছে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত ছিলেন। প্রবাসী পাত্র সুশিক্ষিত, ধনী এবং সামাজিকভাবেই সম্মানজনক, কিন্তু মাহাত নিজের জীবনের জটিলতার জন্য এদিকে খুব বেশি মন দিতে পারেনি। হ্যাঁ, কিছু শুনেছি। মাহাত আস্তে করে বলল, কিন্তু তুই এটা নিয়ে আমাকে কেন বলছিস? তুই কি কিছু বলতে এসেছিস? নহর এইটুকু চুপ থেকে মাথা তুলে বলল,
আমি এই বিয়েটা করতে চাই না ভাইয়া, অন্তত এখন না। আমার পড়াশোনা বাকি, নিজের জন্য কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু পরিবার, তারা কি এখনো আমার কথা ভেবে দেখেছে? মাহাত গভীর মনোযোগ দিয়ে নহরের কথা শুনল। সে বুঝতে পারল পরিবারের মেয়েদের ওপরেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার এই প্রবণতা কেবল জুলেখা কিংবা পদ্মর জীবনেই নয়, এখন নহরের জীবনেও প্রভাব ফেলতে চলেছে। তুই নিজের মতামত কখনো বলেছিস? মাহাত জানতে চায়। নহর হতাশ ভঙ্গিতে হেসে বলে, তোমার মনে হয় মা শুনবে? মা আর চাচিরা তো শুধু নিজেদের স্বপ্ন দেখছে, বাবা চুপ থাকে সব সময়। আর আকাশ ভাইয়া ভালো কিছু বলতে গেলেই সবাই ওকে থামিয়ে দেয়। মনে হয় আমি যেন একটা পুতুল, ওরা যেমন চাইবে তেমন সাজিয়ে আমাকে অন্যের ঘরে পাঠিয়ে দেবে। মাহাত গভীর একটা শ্বাস নিয়ে দম ছাড়ল। তোর যদি কোনো কিছু নিয়ে আপত্তি থাকে তবে সেটা অবশ্যই বলতে হবে, প্রতিবাদ করতে হবে। চাচা জামিল যথেষ্ট সরল মানুষ, আমি কথা বলবো। আর তুই যদি নিজের স্বপ্ন নিয়ে সিরিয়াস থাকিস তাহলে তা রক্ষা করার জন্য তোকেই লড়তে হবে। এই পরিবারের মেয়েদের জীবন নিয়ে অন্যরা যা চায় তা ঠিক করে দেওয়ার প্রবণতা অনেক পুরনো, এটা এবার থামানো দরকার। নহরের চোখে জল চলে আসে। ও ধীরে ধীরে বলে, তোমার মতো কেউ যদি পাশে থাকে তাহলে হয়তো কিছু করা সম্ভব ভাইয়া। তুমি যদি সবাইকে একটু বোঝাতে তাহলে হয়তো। মাহাত মাথা নেড়ে বলে, তুই নিশ্চিত থাক, আমি কথা বলবো বাবার সাথে। তবে তুই নিজেও প্রস্তুত থাকিস, কারণ কিছু সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। নহর মাথা নেড়ে সম্মতি জানায়। মাহাদের মন আবারও ভারী হয়ে ওঠে। পদ্ম আর আরশাদের রহস্যের সঙ্গে সঙ্গে এখন এবারে নতুন একটি জটিলতা তার সম্পৃক্ত হতে হবে। ও জানে নহরের বিষয়ে তাকে যত্ন নিয়ে এগোতে হবে, কারণ ভুল সিদ্ধান্ত এই মেয়েটার জীবনকেও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে। নহর মাহাদের রুম থেকে সোজা নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করতেই যেন চারপাশে নিস্তব্ধ হয়ে গেল। এতক্ষণ বুকের ভেতরে একটা অজানা ভয়ের ঢেউ উঠছিল ওর। হাত পা কাঁপছিল, তবুও ফোনটা হাতে নিল। নাম্বার ডায়াল করলো পরিচিত মানুষটাকে। ফোনের উপাস থেকে কেউ রিসিভ করতেই কাঁপা কণ্ঠে বলল, আপনি যেভাবে বলছেন আমি ঠিক সেভাবেই করছি। মাহাত ভাই বলেছে সে সব সামলে নেবে, কিন্তু যদি সে না পারে, যদি সব কিছু আমাদের বিপক্ষে চলে যায়? উপাস থেকে কিছুক্ষণ চুপ থাকার পর ব্যক্তিটি কিছু বলল। কথা শুনে নহরের চোখ দুটো ছলছল করে উঠল। গভীরভাবে শ্বাস নিয়ে এসে বলল, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে অনেক ভালোবাসি। আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। যদি কেউ জোর করে আমি বাঁচব না, আমি মরে যাব। কিন্তু আমি মরার আগে আপনাকে কিছু একটা করতে হবে। আপনি কি আমার পাশে থাকবেন? আমাদের এই সম্পর্ক হয়তো আর লুকিয়ে রাখা সম্ভব হবে না। নহরের কণ্ঠে এখন একসঙ্গে ভয়, ভালোবাসা আর চরম অনিশ্চয়তার ছাপ ছিল। যেন ভেতরে ভেতরে নিজেকে সামলানোর শেষ চেষ্টা চালাচ্ছে। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটির উত্তর শুনতে ও অপেক্ষা করছিল, যেন সেই কথাগুলোই ওর জীবনে সব প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দেবে। পরের দিন সকালে মাহাত সরাসরি তার বাবার সঙ্গে কথা বলার জন্য তার ঘরে যায়। সিরাজুল সাহেব যুক্তিবাদী মানুষ, পরিবারের সবার বড় হওয়ায় তার এই আলাদা জায়গা আছে। তিনি চুপচাপ মাহাদের কথা শোনেন, তবে কিছুক্ষণ পরে বলেন, মাহাত, আমি আমার পরিবারের মেয়েদের জন্য সবসময় ভালো কিছুই চাই, কিন্তু তুমি জানো এখানে কেবল আমার মতামত হলে হবে না। নহরের বাবা মায়ের মতামত থাকতে হবে, কারণ মেয়েটা তাদের। আমি তাদের অনুরোধ করতে পারবো, বোঝাতে পারবো, কিন্তু সর্বশেষে সিদ্ধান্ত কিন্তু তাদের হবে। আমি যদি এই বিষয়ে জোর করি তাতে তাদের অপমান বোধ হতে পারে। বাবা, একবার নহরের কথাটাও শোনো। ও নিজের জীবন নিয়ে কিছু করতে চায়, আমাদের একটু সমর্থন ওর জীবন বদলে দিতে পারে। আর সবার কথা শুনে নহরের স্বপ্ন নষ্ট করাটা কি ঠিক হবে? সিরাজুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি কথা বলবো, দেখি জামিল এই বিষয়ে কি বলে। জামিল হয়তো আমার উপর কিছু বলবে না, কিন্তু সাবিহার কথা বলতে পারছি না। তার সিদ্ধান্ত পাল্টানো সহজ কাজ নয়, সবকিছু সময়ের উপর ছেড়ে দিতে হবে। এ কথার মধ্যে দিয়ে মাহাদও আর কিছু বলতে পারল না। এখন চাচা চাচির সঙ্গে কথা বললেই বোঝা যাবে, যেহেতু মেয়েটা তাদের। তবে মাহাদ চিন্তিত তারা মানবে কিনা। সাথে পদ্ম আর আশাদের রহস্য ওর মন থেকে এক
মুহূর্তের জন্য সরছে না। সবকিছু কেমন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে দিনকে দিন। মাহাত যেন হাঁপিয়ে উঠেছে এখন। আজ সকালটা ছিল একদম স্বাভাবিক। মাহাত নাস্তা শেষ করে দ্রুত কাজের প্রস্তুতি নিচ্ছিল। ব্যবসার কাছে প্রতিদিন সকাল থেকেই ব্যস্ত হয়ে